পৌষ মাসের শুক্লা দ্বাদশীর দিন বিক্রম সম্বত 2080-তে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আসলে এটি হচ্ছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ইংরাজির 2024 সালের 22শে জানুয়ারি এই দিনটি পড়েছে এবং সেদিনই বেলা 11টা থেকে 1টার মধ্যে এই প্রাণ প্রতিষ্ঠা হবে। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে সারা দেশে যেন ওই সময় বিভিন্ন রাম মন্দিরে তারা রামায়ণ পাঠ করেন এবং সন্ধ্যাবেলা তারা প্রদীপ জ্বালান। মুখে দই ভাত লেগে আছে, তবুও খিলখিলিয়ে হেসেই চলেছে ছেলেটা। তুলসীদাসের রামায়ণে লেখা ভাজি চালে কিলকত মুখ দধি ওদান উল্টাই, তিনিই রামলালা, তাঁর জন্যই মন্দির। এর পাশেই সরযূ। লোকমুখে সে কখনো বশিষ্ঠের পুত্রী, কখনো ভগবান বিষ্ণুর নেত্রজা। একদম রাম মন্দিরের সামনে রয়েছে আমরা, পশ্চিমবঙ্গ থেকে সরাসরি অযোধ্যায়। এবিপি আনন্দের পর্দায় দেখুন এক্সক্লুসিভ রাম মন্দিরের ছবি। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তাদের বিশেষ অনুমতি নিয়ে আমরা পৌঁছে গিয়েছি অযোধ্যার একদম রাম মন্দিরের সামনে, আর সেখান থেকেই এক্সক্লুসিভ কভারেজ শুধুমাত্র এবিপি আনন্দে। গাঢ় কুয়াশা মাখা শীতের ভোরে সরযূ কিছুটা অস্পষ্ট, কিন্তু অস্পষ্ট নয় ইতিহাস। সরযূর চেয়েও দ্রুত বয়ে গেছে সময়। 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। এই যে রামরাজ্য, সেটা কিন্তু রাজা বিক্রমাদিত্য তিনি স্বপ্ন দর্শনের পর তৈরি করেছিলেন। পুরো মাপটাই হয়েছিল সরযূ নদী থেকে ঠিক কত ধনুক দূরে সেই হিসেব করে। সুতরাং এই মন্দিরের একদিকে রয়েছে দশরথের দরবার, একদিকে রয়েছে কৈকেয়ীর দরবার, এছাড়া রয়েছে সুমিত্রার রাজপ্রাসাদ। সুতরাং যেটা এখানকার কার্যকর্তারা মনে করেন যে এখানেই ছিল কৌশল্যার রাজপ্রাসাদ, এবং সেই কৌশল্যার রাজপ্রাসাদেই জন্ম হয়েছিল শ্রী রামচন্দ্রের, আর সেখানেই রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। রামলালা বিরাজমান, অর্থাৎ 5 বছর বর্ষীয় বালক যেরকম হন সেরকমই রামলালা। তার হাতে থাকবে ছোট্ট ধনুক, আর এই রামলালার মধ্যে যেরকম দেবত্বের ভাব থাকবে সেরকমই বালক বা শিশু সুলভ ভাবও থাকবে। ये मंदिर है, ये मंदिर वहां दिखेगा। 3 मंजिला, ग्राउंड फ्लोर तैयार हो गया, फर्स्ट फ्लोर का काम चल रहा है, सेकंड फ्लोर की परिस्थितियां डेवलप हो रही हैं। इस मंदिर के चारों ओर एक दीवार बनाई जा रही है। इस दीवार के लिए भी वहां सब वर्किंग चल रहा है। রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন খোদ নরেন্দ্র মোদী, নিমন্ত্রিত নানা ক্ষেত্রের বিশিষ্টজনেরা, বলিউড থেকে স্পোর্টস, শিল্প মহল থেকে শিল্পী মহল, আর অবশ্যই আছেন রাজনীতিবিদরা। কারণ মর্যাদা পুরুষোত্তম রাম যেমন কোটি কোটি ভারতীয়র কাছে আস্থার প্রতীক, ভরসার প্রতীক, পৌরাণিক মাহাত্ম্যের প্রতীক, আবেগের প্রতীক, তেমনি সেই রাম আবার অনেকের কাছে রাজনীতির মাধ্যমও, ভোট ব্যাংকের হাতিয়ারও। রামকে ঘিরে রাজনীতি ভারতে বহু যুগ পুরনো। লোকসভা ভোটের ঠিক মুখে রাম মন্দিরের উদ্বোধন সেই জল্পনা আবার উস্কে দিয়েছে। তবে এসবের মধ্যেই এখন অযোধ্যা জুড়ে সাজো সাজো রব। মন্দির তৈরির পরম্পরা অনুযায়ী এই রাম মন্দির নগর শৈলী রীতিতে তৈরি করা হয়েছে, অর্থাৎ একটি মঞ্চ এবং সেই মঞ্চের ওপর অনেকগুলি শিখরযুক্ত মন্দির, এবং শিখরযুক্ত মন্দিরগুলির প্রথম দিকের উচ্চতা কম, পরের দিকের উচ্চতা কিন্তু বেশি হয়, এবং পরের দিকে যখন উচ্চতা বেশি হয় সর্বোচ্চ যে উচ্চতা রয়েছে সেই উচ্চতার নিচেই কিন্তু এই মন্দিরগুলির আমরা যেরকম দেখতে পাচ্ছি এই মন্দিরগুলির গর্ভগৃহ কিন্তু স্থাপিত হয়।
এখানে যেমনটা জানা যাচ্ছে যে একতলায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হবে এবং দোতলায় সেখানে রাম দরবার বসবে। 3 তলায় এখন কি করা হবে সেটা ঠিক করা হয়নি। नागर शैली यह हमारे परंपरा में, प्राचीन परंपराओं में जो प्रमुख है मंदिरों की, उसमें नागर शैली और द्रविड़ शैली ये है। तो उनमें से एक है नागर शैली, जिसके अनुसार यह मंदिर बन रहा है। ये प्रमुखता आपको उत्तर भारत में मिलेगी। और इस नागर शैली की विशेषता ऐसी होती है कि मंदिर में अनेक शिखर होते हैं, केवल एक शिखर आपको नहीं मिलेगा। तो आप अगर देखोगे तो मंदिर के सबसे पूर्व दिशा में आपको प्रवेश, उसके बाद में आपको नृत्य मंडप का कलश दिखेगा, जो शिखर है। उसके बाद में आपको रंग मंडप का शिखर दिखेगा। उसके बाद में आपको दिखेगा गृह मंडप का शिखर। उसके दोनों तरफ और शिखर दोनों है, जो प्रार्थना मंडप और कीर्तन मंडप है। ये ऐसे 5 मंडपों के शिखर भी आपको दिखेंगे। और ये 5 मंडप जो है वो असेंडिंग ऑर्डर में उनकी ऊंचाई बढ़ते रहती है। और सबसे पश्चिम में गर्भगृह होता है, जो सबसे ऊंचा होता है। ये नागर शैली की विशेषता है। नागर शैली की विशेषता में प्रदक्षिणा मार्ग भी होता है। तो ये सारे जो है वो फैक्टर्स यहाँ पर हमने कंसिडर किए हुए हैं, इसलिए ये नागर शैली कहलाएगा। ষড়যুর তীর থেকে রাম জন্মভূমি অথবা পরিক্রমা মার্গ সর্বত্রই শুধু বিশ্বাসের বাস। এটাই রাজা দশরথের অযোধ্যা নগরী। অযোধ্যা অর্থাৎ যাকে যুদ্ধে হারানো যায় না, অজেয়। ইক্ষ্বাকু বংশীয় রাজাদের দেওয়া নাম ছিল কৌশল, আর রাজধানী অযোধ্যা। বাল্মীকির আদিকাব্য রামায়ণ অনুযায়ী মর্যাদা পুরুষোত্তম তথা ভগবান বিষ্ণুর 7ম অবতার শ্রীরামের প্রকাশ এখানেই। রাম মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে তত দ্রুত পাল্টে যাচ্ছে এই অযোধ্যার রূপ। রানাঘাটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গৌতম ভৌমিক এই রাম মন্দিরে তিনিও কিন্তু কাজ করছেন একটি নির্দিষ্ট সংস্থার হয়ে। কিরকম লাগছে কাজ করতে? খুবই সুন্দর লাগছে। রাম জন্মভূমি, সবারই একটা স্বপ্ন থাকে একটা তীর্থস্থানে কাজ করা, রাম জন্মভূমিতে আসা। এটা আমার পক্ষে খুবই সৌভাগ্যের বিষয় যে আমি এখানে কাজ করছি অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার। আমি এখানে আছি 2 মাস হলো, শঙ্কর ইলেকট্রিক্যালের হয়ে কাজ করছি স্যার। মানে অভূতপূর্ব স্বপ্ন। এটা সংস্থা ব্যাঙ্গালোরের, আমার ওখানকারই আমার সাইট ইঞ্জিনিয়ার। আমি, আমাদের প্রজেক্ট ম্যানেজার আছে, উনি নিজেও ব্যাঙ্গালোরের। আমরা এখানে এখন কাজ করছি। এখানে ইলেक्ट्रिकली जो लाइटिंग, केबल पुलिंग, एवरीथिंग, मेन जो पावर सप्लाई देना का जो काम है ওটাই আমরা করছি। राष्ट्रीय स्वयंसेवक संघ के पूजनीय सरसंघ चालक 22 जनवरी के इस प्राण प्रतिष्ठा समारोह में उपस्थित रहेंगे। और बाकी पूरे देश भर से सभी क्षेत्रों के जो माननीय क्षेत्र संघ चालक, सह संघ चालक, उनको आमंत्रित किया गया है। और कुछ व्यवस्था के नाते कुछ कार्यकर्ता यहाँ पर रहेंगे, शेष लोग अपने अपने स्थान पर रहेंगे। बाद में जब अवसर मिलेगा तो उस समय दर्शन के लिए आएंगे। आमंत्रण किस किस को किया है ये कर सेवा करने के टाइम? जैसे हमारे कोलकाता में कोठारी जी हैं, उनका मौत हुआ था, उन लोगों के फैमिली को क्या आह्वान किया है? वो लोग कब आएंगे? ऐसे जो कार सेवा में उस समय कुछ बलिदान हो गए, ऐसे परिवार के लोगों को भी आमंत्रित किया गया है। ऐसे समाज के भिन्न भिन्न वर्गों का नेतृत्व करने वाले समाज के सभी समूहों को बुलाने का उसमें प्रयास किया गया है। রাইসিনা হিল রাষ্ট্রপতি ভবন, তার কাছে নর্থ ব্লক ও সাউথ ব্লকের মতো অযোধ্যার করসেবকপুরমে রাম মন্দিরও তৈরি হয়েছে পিঙ্ক স্টোন দিয়েই। গোলাপি বেলে পাথর দিয়ে এই রাম মন্দির তৈরি করা হয়েছে। এছাড়া রাজস্থানের মির্জাপুর এবং বংশী পাহাড়পুর থেকে নিয়ে আসা হয়েছে মার্বেল পাথরও। মাকরানা মার্বেল যেরকম ভাবে ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি কর্ণাটক থেকে আনা গ্রানাইট পাথরের ব্যবহারও রয়েছে এই রাম মন্দিরে। सैंडस्टोन मंदिर में लगेगा, ग्रेनाइट एक्स्ट्रा। मंदिर का जो फ्लोर है इट इज व्हाइट मकराना मार्बल। मंदिर का गर्भगृह, ये गर्भगृह है, इट इज प्योर व्हाइट मकराना मार्बल। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ওয়েবসাইট বলছে মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় 2.7 একর জমির ওপর। মোট বিল্ট-আপ এরিয়া 57,400 বর্গফুট। মন্দিরের মোট দৈর্ঘ্য 360 ফুট, প্রস্থে 235 ফুট। ভূপৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত মোট উচ্চতা 161 ফুট। রাম মন্দিরের 3টি তলের প্রতিটির উচ্চতা 20 ফুট করে।
মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে 160টি, দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা 132 আর তৃতীয় তলে 74টি স্তম্ভ রয়েছে। রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা 12। একেবারে ধ্বজার নিচে থাকবে গর্ভগৃহ, সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে প্রবেশের পথ বা সিঁড়ির নাম দেয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কাজ করছেন তারা বারবারই এই জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। একদম রাম মন্দিরের সামনে রয়েছি আমরা। সেই রাম মন্দির কিন্তু তৈরি হচ্ছে এই জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে সাযুজ্য রেখে আস্তে আস্তে কিন্তু এই রাম মন্দির তৈরি হতে শুরু করেছে এবং যা শেষ পর্যায়ে 22 তারিখ সেখানে রামলালার মূর্তি বসবে এবং প্রাণ প্রতিষ্ঠা হবে। सीमेंट जितना नॉर्मल हम आप इस्तेमाल करते हैं उसका ओनली 2%, पानी वेरी लेस, कोर सैंड 0%, कोर सैंड को रिप्लेस किया गया है स्टोन डस्ट, फ्लाई ऐश, केमिकल्स, ताकि बाइंडिंग फोर्स अच्छी रहे और लेयर बाय लेयर 1 फीट थिकनेस की एक लेयर, उसका रोलर कॉम्पैक्शन 2 इंच कॉम्पैक्शन करना, 12 इंच को 10 इंच बनाना, डेंसिटी मेजरमेंट, देन द सेकेंड लेयर, थर्ड लेयर, 56 लेयर पड़ी है, 14 मीटर। মন্দিরের নকশা তৈরির জন্য গুজরাটের স্থপতি চন্দ্রকান্ত সোমপুরের সাহায্য নেওয়া হয়। চন্দ্রকান্তর দাদু গুজরাটের সোমনাথ মন্দির তৈরি করেছিলেন। गर्भगृह बन गया है और संपूर्णतया तैयार है, उसमें अभी केवल रामलला का आगमन बाकी है। গান্ধীজি বলতেন, আমি সত্যকে রাম নামে ডাকি। জীবন পরীক্ষার গাঢ় অন্ধকার মুহূর্তে ওই একটি নামই রক্ষা করেছে আমাকে। জওহরলাল নেহেরু, গোবিন্দ বল্লভ পন্থ, হেমবতী নন্দন বহুগুণা, কমলাপতি ত্রিপাঠী, ইন্দিরা গান্ধী, চৌধুরী চরণ সিং, নারায়ণ দত্ত তিওয়ারি থেকে মুলায়ম সিং যাদব, সকলেই রাজনীতির বড় মাথা। সকলেরই শিকড় উত্তরপ্রদেশে। লোকসভার 543 সদস্যের মধ্যে 80 জন, রাজ্যসভার 245 সদস্যের মধ্যে 31 জন সদস্য এই রাজ্য থেকেই প্রতি বছর নির্বাচিত হয়ে দেশের আইনসভায় যান। সেখানে 2024-এর লোকসভা ভোটের আগে যে এই রাম মন্দির রাজনীতির হাতিয়ার হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই রাম ধর্মের নিয়ম এতটুকুও যিনি অতিক্রম করেন না, অথচ সমস্ত ক্ষেত্রেই সেই অতিক্রম করার ক্ষমতা তাঁর ছিল। এই সীমাটাই রামচন্দ্রকে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ পুরুষ করে তুলেছে বলেই রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। পিতা দশরথের যাতে সত্যভঙ্গ না হয় সেজন্য তিনি 14 বছর বনবাসে থেকেছেন। এখানেই তিনি আদর্শ পুত্র। বন্ধু সুগ্রীবের জন্য তিনি অন্যায়ভাবে বালিকে বধ করেছেন। বন্ধুত্ব রক্ষার্থেও তিনি আদর্শ বীর। রাবণের মতো ত্রিভুবন বিজয়ী বীরের হন্তা তিনি। আর তিনি যে আদর্শ ভাই তা বলার অপেক্ষা রাখে না। লক্ষণ ভাই কথাটাই প্রবাদে পরিণত হয়েছে। 70 একর টোটাল জমি রয়েছে, তার মধ্যে 20 একরে কিন্তু বিভিন্ন ধরনের মন্দিরের বিভিন্ন অংশ নির্মাণ করা হয়েছে। বাকি যে 50 একর সেটা সবুজ রয়েছে এবং তাতে এমন ঘন জঙ্গল রয়েছে যে জঙ্গলে সূর্যের আলো অবধি নিচে আসে না, সূর্যের আলো পর্যন্ত নিচ অবধি পৌঁছয় না। मंदिर पत्थरों से बनेगा, पत्थर जमीन की डैम्पनेस को एब्जॉर्ब करेंगे, वर्षा का पानी, जमीन की नमी, पत्थर पानी पीता है, ये नमी ऊपर चढ़ती जाएगी। 200-400 साल के बाद ऊपर का शिखर पानी से दिखाई देगा, पत्थर में पानी है, इसको बचाओ। पानी पत्थर को खराब करता है। पानी का एब्जॉर्प्शन घटाने के लिए जमीन से 21 फीट ऊंचाई तक ग्रेनाइट लगाया गया। রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের বনবাস কবিতায় একটি বালক মায়ের কাছে বলছে, বাবা তাকে রামের মতো বনে পাঠালে সে এক্ষুনি যেতে রাজি, কেবল তার একটি লক্ষণ ভাই চাই। বালকের কল্পনায় সে নিজেই হয়ে উঠছে আস্ত একটি খুদে রামচন্দ্র। রবীন্দ্রনাথের ভাষায়, আমাকে মা শিখিয়ে দিবি রামযাত্রার গান, মাথায় বেঁধে দিবি চূড়ো, হাতে ধনুক বান, চিত্রকূটের পাহাড়ে যাই এমনই বড় সাথে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। কথায় বলে রাম সীতা,
কিন্তু অযোধ্যা রাম মন্দিরে শুধু রামের কথা হয়, সেখানে সীতা নেই। এর কারণ জানতে গেলে প্রথমে জানতে হয় রামলালাকে। আসলে রামলালা ভগবান রামের বাল্যরূপ। অযোধ্যায় রামের বাল্যরূপের পুজো করা হয়। সেই কারণে অযোধ্যার অস্থায়ী তাঁবুতে ভগবান রামের 3 ভাই লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের অষ্টধাতুর বিগ্রহ এবং রামভক্ত হনুমানের বিগ্রহ থাকলেও নেই রামজায়া সীতার কোনো মূর্তি বা বিগ্রহ। এই মন্দির যেরকম বলা হচ্ছে 1000 বছরেও এর ক্ষতি হবে না, এবং এই মন্দিরের নিচে রীতিমতো মার্বেল ডাস্ট, সেই সঙ্গে হচ্ছে ফ্লাই অ্যাশ, সেই সমস্ত দিয়ে বেদি করা হয়েছে এবং তার উপর গ্রানাইট দিয়ে মন্দির করা হয়েছে, যাতে বৃষ্টির জলে কোনো মন্দিরের ক্ষতি না হয় সেই চেষ্টা করা হয়েছে। এবং এই মন্দির প্রায় 1000 বছর অবধি কিন্তু অক্ষত থাকবে, এমনটাই বক্তব্য এখানকার যে ট্রাস্ট রয়েছে তাদের বক্তব্য। অতি পুরাতন কথায় মোহিতলাল মজুমদার লিখেছেন, সে মানুষের কথা নয়, মনুষ্যত্বের কথা, একটা মনোকল্পিত সর্বমানবীয় ব্যক্তির কথা। মূর্তির হাতে খুব ছোট হলেও কিন্তু ধনুক থাকবে, অর্থাৎ ধনুকধারী রামের মূর্তি এখানে বসানো হবে। এবং এর পিছনে আলাদাভাবে জ্যোতির্বিজ্ঞানের চর্চাও রয়েছে। রামনবমীর দিন এই মূর্তির ঠিক কপালে এসে পৌঁছবে সূর্যের আলো। যেরকম ভাবে রাম ছিলেন সূর্যবংশীয় রাজা, এবং সেই কারণে প্রধানমন্ত্রী যেটা চেয়েছিলেন যে রামনবমীর দিন সূর্যের আলো এসে পড়বে রামলালার একদম কপালেতে। বাল্মীকি রামায়ণে কথিত আছে, দশরথের প্রিয় পুত্র রাম হলেও ভরতকে তিনি রাম অপেক্ষা অধিক ধার্মিক মনে করতেন। দশরথ বলেছিলেন, রমাদাপি হিতং মন্যে ধর্মত বলবত্তরম, অর্থাৎ আমি ভরতকে রাম অপেক্ষা অধিক ধার্মিক বলে মনে করি। দশরথ আরো বলেছেন, ন কথঞ্চিদ্রিতে রামাদ ভরত রাজ্যমাবসেত, অর্থাৎ রামকে ছাড়িয়া ভরত কখনোই রাজ্যে রাজা হইয়া বসিবে না। দশরথের কথাই সত্যি প্রমাণিত হয়েছিল। দাদার সিংহাসন সব সময় তার জন্যই সুরক্ষিত রেখেছিলেন ভরত। আর সে কথা মনে করিয়ে উদ্যোক্তারা বলছেন, আগামী 22শে জানুয়ারি সিংহাসনেই ফেরানো হবে রামলালাকে। ফৈজাবাদ, যা এখনো অযোধ্যার অত্যন্ত পুরনো শহর, এখানকার প্রতিটি রাস্তা, গলি, ঘুঁজি, বাড়িঘর থেকে সরজুর ঘাট, প্রাচীন এই সবকিছুর মধ্যেই অন্তর্নিহিত ইতিহাস আর আবেগের বারুদ। অযোধ্যায় নতুন ঘাট থেকে লতা মঙ্গেশকর চক হয়ে নবনির্মিত রাম মন্দির পর্যন্ত রাস্তার দুধারে সমস্ত কিছুর ওপরেই পড়ছে আধুনিকতার প্রলেপ। 22শে জানুয়ারি যে নতুন রাম মন্দির তৈরি হয়েছে, সেখানে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা এবং তার সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে তোমাকে দেখিয়ে দেব, ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যা। আমরা যে জায়গাটায় রয়েছি, এখানকার বাসিন্দারা বলেন যে এটা হচ্ছে বস্তুত রামরাজ্যের প্রবেশের রাস্তা, অর্থাৎ এই রাস্তা দিয়ে যাওয়া যায় হচ্ছে শ্রীরাম জন্মভূমির দিকে। ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটিকে বলা হয় রাজোদ্যার মন্দির, এবং বাঁদিকে হচ্ছে হনুমানগড়ি, অর্থাৎ এখানটা হচ্ছে রাজদ্বার, এবং তার ভেতর দিয়ে প্রবেশ করতে হয়, বিভিন্ন প্রাসাদে যেতে হয়, এবং বাঁদিকে হনুমানজি পাহারা দিতেন এমনটা বলা হয়। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে এই পুরো রাস্তায় সমস্ত বাড়ির রং কিন্তু এক, কেশরিয়া এবং ভাগুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে। দোকানে যারা রয়েছেন তারা পসরা সাজিয়ে বসেছেন। শুধু তাই নয়, এই যে 22শে জানুয়ারি যে এই অনুষ্ঠান হতে যাচ্ছে, তার আগে প্রচুর পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। অনেকেই বলছেন, রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের সঙ্গে সঙ্গে একটি অধ্যায়ের বৃত্ত পূরণ হতে চলেছে, যার আগাগোড়া বিতর্ক আর রক্তক্ষয়ী লড়াইয়ে ভরা। প্রায় 500 বছর আগে 1528 খ্রিস্টাব্দে রাজপুতদের যুদ্ধে হারানোর পরে মুঘল সেনাবাহিনীর কমান্ডার মীর বার্কির উদ্যোগে নির্মিত হয় বাবরি মসজিদ। আর 5 শতাব্দী পরে সেই জায়গাতেই মাথা তুলেছে সুদৃশ্য রাম মন্দির। সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়ার পর 4 বছর পার হয়েছে। আর কয়েকদিন বাদেই সুবিশাল মন্দিরের উদ্বোধন। ওই দিন অযোধ্যায় লাখ লাখ ভক্তের সমাগম হতে পারে। শহরের কোনো হোটেল আর খালি নেই, বুক করা হয়েছে প্রায় 2 মাস আগে থেকে। অযোধ্যা জংশন স্টেশন, খুব সুন্দরভাবে এই স্টেশনটিকে তৈরি করা হয়েছে, রীতিমতো ঝাঁ চকচকে একটি স্টেশন। এখানে যেরকমভাবে এসকালেটর রয়েছে, লিফট রয়েছে, তার সঙ্গে ইনফ্যান্ট কেয়ার রুম রয়েছে, সিক রুম রয়েছে, অর্থাৎ রোগীদের জন্য আলাদাভাবে জায়গা রয়েছে। সেই সঙ্গে এখানে কিন্তু একদম ঝাঁ চকচকে, যেরকম এয়ারপোর্ট দেখতে লাগে ঠিক সেরকমভাবেই কিন্তু এই স্টেশনটি দেখতে লাগছে। আমরা যেরকম দেখে নেব যে প্ল্যাটফর্মে ওঠার জন্য
আলাদাভাবে স্লাইডিং ডোর রয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ঢোকার জন্য আলাদাভাবে স্লাইডিং ডোর রয়েছে এবং এখানে আমরা যেরকমভাবে দেখছি যে টাইলসের কাজ, সেই টাইলসের কাজও কিন্তু অত্যন্ত সুন্দর করা হয়েছে এবং বেশ কয়েকটি তলা রয়েছে। এই যে অযোধ্যা জংশন স্টেশন, সেখানে কিন্তু অনেকগুলি ফ্লোর রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে 30 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু উদ্বোধন করবেন এই স্টেশনের এবং তিনি এই স্টেশনের উদ্বোধন করতে পারেন এমনটাই জানা যাচ্ছে আগামী 30 তারিখ, অর্থাৎ 22শে জানুয়ারি তিনি আসবেন রাম জন্মভূমিতে এবং সেখানে এসে তিনি এই যে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা হবে সেই অনুষ্ঠানে বা প্রাণ প্রতিষ্ঠা হবে সেই অনুষ্ঠানে কিন্তু তিনি যেরকমভাবে অংশ নেবেন, তার পাশাপাশি 30 তারিখ অর্থাৎ এই মাসেই এই যে স্টেশন রয়েছে সেই স্টেশনও কিন্তু জংশন স্টেশন, সেটা উদ্বোধন হতে যাচ্ছে এবং তাতে কিন্তু প্রধানমন্ত্রী অংশ নেবেন। স্বাভাবিকভাবে নিরাপত্তা বেড়েছে, অযোধ্যা জুড়েই নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এখন এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দাবি করেছে এই মন্দিরটি এমন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে যে আগামী 1000 বছরেও সেটি মেরামতের প্রয়োজন পড়বে না। এমনকি 6.5 মাত্রার ভূমিকম্প হলেও নড়বে না মন্দিরের ভিত। রাম মন্দির তৈরির অনুমতি পাওয়ার পর কিন্তু শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা রীতিমতো সমস্যায় পড়েন। তার কারণ বিভিন্ন আইআইটির যারা এক্সপার্ট রয়েছে তারা এসে যেটা জানান যে জায়গায় রাম মন্দির তৈরি হওয়ার কথা তার নিচে রয়েছে ধ্বংসস্তূপ, তার নিচে রয়েছে প্রচুর পরিমাণে বালি, ফলে সেখানে কিন্তু এই বিশাল যে স্থাপত্য সেটা করা সম্ভব নয়। পরবর্তী সময়ে বিভিন্ন বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয় এবং তারই পরিপ্রেক্ষিতে রীতিমতো বৈজ্ঞানিক চিন্তাভাবনা নিয়ে এই রাম মন্দিরটিকে তৈরি করা হয়। রাম মন্দির চত্বরে আরো 7টি মন্দির তৈরি হচ্ছে। এই 7টি মন্দিরে মহর্ষি বাল্মীকি, শবরী, নিষাদ রাজ, অহল্যা, বশিষ্ঠ, বিশ্বকর্মা ও অগস্ত্য মুনির পুজো হবে। কথায় বলে দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে, আর সেই রাস্তা ঘুরে যায় রাম মন্দির হয়ে। আরো একটু রাজনীতি মিশিয়ে বললে অযোধ্যা আবেগেই আজকাল নিয়ন্ত্রিত হয় দিল্লি আর লখনৌয়ের তখ্ত। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কার্যালয়ে রয়েছে এই 613 কেজি পিতলের তৈরি ঘণ্টাটি, যে ঘণ্টাটি কিন্তু রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেই ঝোলানো হবে। এটির ওজন হচ্ছে 613 কেজি এবং যেমনটা এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের বক্তব্য যে এই ঘণ্টার ধ্বনি যখন হবে তখন তার ধ্বনি 5 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে। মর্যাদা পুরুষোত্তম রাম, রাম নামে কোটি কোটি মানুষের আস্থা। এই আবেগ কখনো জনপ্লাবনের কারণ, কখনো রক্ত ঝরানো ইতিহাসের প্রেক্ষাপট, কখনো আবার কয়েক যুগ পেরিয়ে চলা আইনি লড়াই। রাম মন্দির এবং অযোধ্যা, এই ত্রহস্পর্শে সৃষ্টি হয়েছে ঐতিহাসিক এক অধ্যায়ের, যার সাক্ষী থাকতে অযোধ্যা নগরীতে আগমন ঘটছে লক্ষ লক্ষ দর্শনার্থীর। মন্দিরের পূর্ব দিকে রয়েছে এই সিঁড়ি, 32টি সিঁড়ি রয়েছে। এই 32টি সিঁড়ি পেরিয়ে কিন্তু সিংহ দরজায় পৌঁছানো যায়। তবে বৃদ্ধ মানুষ যারা রয়েছেন, অসুস্থ মানুষ যারা রয়েছেন এবং বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য কিন্তু র্যাম্পও থাকছে এবং সেই সঙ্গে লিফটের ব্যবস্থাও থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সিঁড়ি 32টা সিঁড়ি রয়েছে। এই 32টা সিঁড়ি পেরিয়ে সিংহ দরজায় পৌঁছানো যায় অযোধ্যার রাম মন্দিরের। সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে। কবি তব মনোভূমি, রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন, লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ এত বছর পরে সরজুর তীরে সুদৃশ্য রাম মন্দির নির্মাণও যেন সেই সত্যেরই প্রতিফলন। পুরো মন্দিরটি চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা এবং মন্দিরের 4 কোণে 4টি মন্দির।
একদিকে যেরকম থাকছে শঙ্কর ভগবানের মন্দির, তার পাশে থাকছে সূর্য দেবতার মন্দির, আরেকদিকে থাকছে দেবী ভগবতীর মন্দির, অন্যদিকে থাকছে গণপতির মন্দির, এবং সেই সঙ্গে যেরকমটা জানা যাচ্ছে যে দক্ষিণ দিকে থাকবে হনুমানজির মন্দির, এছাড়া উত্তর দিকে থাকবে অন্নপূর্ণা দেবীর মন্দির। অন্যদিকে এই মন্দির চত্বরেই কিন্তু বসবে জটায়ুর মূর্তিও। আর মন্দিরের পাঁচিলের বাইরে আরো 7টি মুনি ঋষি এবং অন্যান্যদের মন্দির তৈরি হবে। ফৈজাবাদ অতীত, এখন অযোধ্যা। দশরথের রাজ্যে রামলালার পুনঃপ্রতিষ্ঠা। হ্যাঁ, গোবলয়ের মানুষের মুখে মুখে এখন এই কথাটাই ফিরছে। সরজুর তীরে দিবারাত্র বেজে চলেছে রামধুন। পৌষ মাসের শুক্লা দ্বাদশীর দিন বিক্রম সম্বত 2080-তে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আসলে এটি হচ্ছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী। ইংরাজির 2024 সালের 22শে জানুয়ারি এই দিনটি পড়েছে এবং সেদিনই বেলা 11টা থেকে 1টার মধ্যে এই প্রাণ প্রতিষ্ঠা হবে। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে সারা দেশে যেন ওই সময় বিভিন্ন রাম মন্দিরে তারা রামায়ণ পাঠ করেন এবং সন্ধ্যাবেলা তারা প্রদীপ জ্বালান। রাষ্ট্রবিজ্ঞানী অজয় গুরাবর্তী তার পলিটিক্স, এথিক্স অ্যান্ড ইমোশনস ইন নিউ ইন্ডিয়া বইতে লিখেছেন, রাজনৈতিক ও প্রযুক্তিগত যুগান্তকারী পরিবর্তনগুলির জন্য যদি 20 শতাব্দীকে বিপ্লবের যুগ বলা যায়, তবে 21 শতক অবশ্যই আবেগের যুগ। ভারত ভূমে সেই আবেগেরই ফসল राम मंदिर। समय बदल गया है, देश रामत्व की तरफ लौट रहा है। जो रामद्रोही अगर राम से दूरी भी बना रहे हैं, मैं तो उनसे भी हाथ जोड़ के निवेदन करूंगा, कोई रामत्व की तरफ आ जाएं, राम जी के साथ जुड़ जाएं, राम के साथ जुड़ जाएं और इस राष्ट्र के साथ जुड़ जाएं। যুগ পাল্টানোর কথা বলছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা। অস্বীকার করার কোনো জায়গা নেই যে রাম মন্দিরকে কেন্দ্র করে সুপ্রাচীন অযোধ্যা কিভাবে বদলে যাচ্ছে তার ঝলক ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। রাম মন্দির আবেগকে কিভাবে বিশ্বজনীন করে তোলা হয়েছে তাও এক দৃষ্টান্ত বটে। ऐसा भव्य मंदिर बन रहा है जो हमने सोचा था, जो स्वप्न देखा जाता है और आंख खुलने में वो सच साबित हो जाए, ऐसा ही रामलला का भव्य मंदिर निर्माण होता लग रहा है। हाँ, पूरे हिंदुस्तान से मेरे कोठारी बंधु तो वहीं से यहाँ रामलला के लिए अपना बलिदान दिए। बंगाल में कमल खिलेगा, देश में कमल खिलेगा, राम भक्तों का चेहरा कमल की तरह खिलेगा, वह दिन आ गया। রাম মন্দিরের ছোঁয়া লেগেছে অযোধ্যার শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও। রাম মন্দিরের রঙেই রাঙিয়ে তোলা হয়েছে আধুনিকীকরণ করা এই এয়ারপোর্টটিকে। এই এয়ারপোর্টের চূড়াও অযোধ্যার রাম মন্দিরের ধাঁচে। এমনকি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিতলের কলসির মতো একটি অংশ এদিন সেই এয়ারপোর্টের চূড়ায় বসানোর কাজও চলছে। অযোধ্যা বাইপাস থেকে লতা মঙ্গেশকর চক পর্যন্ত তৈরি হচ্ছে ঝাঁ চকচকে রাস্তা, নাম ধর্মপথ। সাজিয়ে তুলছেন কৃষ্ণনগরের শিল্পীরা, বসছে টেরাকোটা টাইলস, বসানো হচ্ছে সূর্যস্তম্ভের মতো বাতিদান। অযোধ্যার বাইপাস থেকে লতা মঙ্গেশকর চক অর্থাৎ সরজু নদীর কাছাকাছি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার নাম দেওয়া হয়েছে ধর্মপথ। এই ধর্মপথের পাশে বড় বড় দেওয়াল এবং এই দেওয়ালে পোড়ামাটির টালি দিয়ে বিভিন্ন ধরনের রামায়ণের ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। এই কাজ করছেন কৃষ্ণনগরের ঘূর্ণির শিল্পীরা। আমরা যেরকম দেখতে পাচ্ছি শ্রীরামচন্দ্রকে প্রণাম করছেন সীতা দেবী এবং সেই ছবি কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে কৃষ্ণনগর থেকে শিল্পীরা রয়েছেন। এই কাজটা কৃষ্ণনগরে প্রথমে মডেল তৈরি হচ্ছে, তারপরে এই মডেলটাকে পিস পিস করে কাটা হচ্ছে, কেটে তারপরে আগুনে একে পুরানো হচ্ছে, পুড়িয়ে মাল প্যাকিং করে গাড়িতে করে এখানে নিয়ে আসা হচ্ছে, টেরাকোটার মতো নিয়ে আসা হচ্ছে। এখানে আবার আমাদের ওখানকারই সব রাজমিস্ত্রি সব দেওয়ালে দেওয়ালে এসব মাল সিমেন্ট বালি দিয়ে সেটিং করছে। কেউ বলেন জয় শ্রীরাম, কেউ বলেন জয় সিয়ারাম। অযোধ্যা জুড়ে এখন শুধুই রাম নাম। সরজুর পারে রামকি পৌরি ঘাটে প্রত্যেক দিনই এই ধরনের লেজার শো হয়, আর সেই সঙ্গে বিশাল বড় স্ক্রিনে দেখানো হয় রামায়ণ কথা। আর রাম মন্দির যেদিন উদ্বোধন হবে সেদিন এখানেই কিন্তু হবে দেব দীপাবলি। প্রচুর প্রদীপ দিয়ে সাজানো হবে এই ঘাটকে, সেই সঙ্গে
আবির দিয়ে রঙ্গোলি তৈরি করা হবে রামায়ণ কথার ওপর এবং অযোধ্যার ওপরে। পুরোপুরি সেজে उठबे এই घाट। उस दिन खास बढ़िया फूलों से सजाया जाएगा, माँ का दरबार सजाया जाएगा, फूल बंगले की झांकी होगी, वैदिक ब्राह्मण लोग वेद ध्वनि करेंगे, शंखनाद होगा, माँ सरजू जी की आरती होगी। पूरी अयोध्या राममय होगी और पूरी अयोध्या दीपों से जगमगाएगी। 22 तारीख देव दीपावली का उत्सव मनाने का दिन है। 500 वर्षों से जिस चीज की हम प्रतीक्षा कर रहे थे, हमारा सनातन धर्म जिस चीज की आकांक्षा कर रहा था कि भव्य दिव्य मंदिर कब बनेगा, कब हमारे रामलला अपने मंदिर में विराजेंगे, तो वो शुभ घड़ी, वो शुभ दिन 22 जनवरी है। सरजू तट पर विशाल राम जन्मोत्सव मनाएंगे, भगवान के दिव्य रूप का जो उत्सव होता है उसे मनाएंगे, भव्य आरती करेंगे। রাম মন্দির ফল্গু ধারার মতো কয়েক যুগ ধরে প্রভাবিত করে চলেছে ভারতীয় রাজনীতিকে। ধীরে ধীরে যা ছড়িয়ে পড়ছে আসমুদ্র হিমাচল। ইতিহাস ঘাঁটলেই দেখা যায় সেই 1885 সালের জানুয়ারি মাসে মসজিদের বাইরে রাম চবুতারার ওপরে আচ্ছাদন তৈরির অনুমতি চেয়ে তৎকালীন ফৈজাবাদ জেলা আদালতে আবেদন জানান মহন্ত রঘুবীর দাস, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। 6 দশক পরে 1949 সালের 22শে ডিসেম্বর বিতর্কিত কাঠামোর মূল গম্বুজের নিচে বসিয়ে দেওয়া হয় রামলালার মূর্তি, যাকে কেন্দ্র করে নতুন করে অস্থিরতার সৃষ্টি হয় অযোধ্যায়। জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই পটেল দিল্লি থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্তকে নির্দেশ পাঠিয়েছিলেন মসজিদ রক্ষা করতে হবে, কিন্তু জেলা প্রশাসন মূর্তি সরায়নি। বরং মন্দিরের পক্ষে যাঁরা ছিলেন তাঁরা দাবি করতে শুরু করলেন রামলালা প্রকট হয়েছেন। সবার অলক্ষ্যে ভগবান রামকে ঘিরে নতুন এক রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হতে শুরু করে। 2024-এর এপ্রিল অথবা মে মাসে লোকসভা ভোট, তার আগেই রাম মন্দির উদ্বোধন হচ্ছে। কৃত্তিবাসের রামায়ণ লেখাকে রবীন্দ্রনাথ বলতেন যে বাংলার একটা অসাধারণ সময় এসেছিল, একটা সুসময় এসেছিল। তাই আজকেও রামের নামে বাংলার মানুষ আবার নতুন করে উদ্বেল হয়েছে এবং সবচেয়ে বড় কথা যে ভগবান রামচন্দ্রের জন্মস্থানে আবার মন্দির তৈরি হচ্ছে, সেইটা তো অবশ্যই বাংলার ক্ষেত্রে একটা বড় সাহস যোগাবে। রাম মন্দির উদ্বোধনের পরপরই অযোধ্যায় আসতে শুরু করবেন বহু তীর্থযাত্রী এবং দর্শনার্থীরা, এমনটাই আশা প্রশাসনের। আর তাদের যাতে থাকতে অসুবিধে না হয় সেই কারণেই বিভিন্ন জায়গায় এই ধরনের টেন্ট বা ক্যাম্প তৈরি করা হচ্ছে। যেরকম লতা মঙ্গেশকর চক যে রয়েছে তার পাশেই এই ধরনের টেন্ট তৈরি করা হয়েছে, যেখানে অযোধ্যা দর্শনে যারা আসবেন তারা থাকতে পারবেন। कितना रास्ता इस टाइम में बने? ये 22 तारीख जो आने वाला है उसके सामने में तो कितना रास्ता आप लोग बनाए? धर्मपथ है, मोबरा बाईपास है, रामपथ है और भी कई रास्तों पे काम चल रहा है। हाँ, बाकी तुम्हारा अभी 14 कोसी 5 कोसी सभी पे काम चल रहा है, लेकिन ये अभी अगला प्रोजेक्ट है। अभी कितने टाइम तक खत्म होगा ये 22 तारीख तो सब खत्म हो जाएंगे। 14 कोसी 5 कोसी छोड़ के बाकी सब 22 तारीख तक सभी काम खत्म हो जाएंगे। हाँ, दुल्हन की तरह सजाया जा रहा है। सब अच्छी तरीके से जो है कार्यक्रम हो, इसके लिए हम लोग पूरा प्रयासरत हैं रात दिन। भगवा कलर हो रहा है अयोध्या। कितना घर किया है आप लोग? ये पूरा रोड के जितना है सब पूरा चारों दोनों तरफ का हो रहा है। एक ही कलर सभी जगह हो रहा है? एक ही कलर हो रहा था। कब से ये चालू किया आप लोग कलर करना? ये तो हो गया कम से कम 5-6 महीना ज्यादा हो गया। हाँ। और अभी कैसे लग रहा है आपको? कैसे लग रहा है? नहीं, अब पहले से अच्छा लग रहा है अयोध्या। রাম মন্দিরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে অযোধ্যার রূপ বদলাচ্ছে অর্থনীতিও। স্থানীয় বাজারে ঢু মেরেই তা চোখে পড়ল। রাম মন্দির উদ্বোধনের আগে অনেকেই নিজের শরীরে তার ছাপ রাখছেন। কাজ বেড়েছে ট্যাটু শিল্পীদের। অনেকেই হাতে তৈরি রাম মন্দিরের মডেলের পসরা সাজিয়ে বসেছেন বাজারে। রাম মন্দির উদ্বোধনের আগে থেকেই কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসাও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছোট একটি পেন, তাতেও ঠিক এইভাবে রাম মন্দিরের ছবি রয়েছে এবং এই পেনগুলিও বিক্রি হচ্ছে 5 টাকা বা 6 টাকা এই পেনগুলোর দাম। অন্যদিকে আমরা যেরকম দেখতে পাচ্ছি স্মারক হিসেবে অনেকে এই ধরনের ছোট ছোট রাম মন্দিরের যে স্মারক রয়েছে সেগুলোও কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় অর্থনীতিতে এই মন্দিরের প্রভাব পড়ছে এবং স্থানীয় ব্যবসায়ীরাও যথেষ্ট খুশি যে তাদের ব্যবসা বাড়ার কারণে। राम मंदिर मॉडल हो गया, डेली का कम से कम नहीं तो 1000-2000 पीस तो निकल ही जाता होगा हमारे हिसाब से। तो
और बाकी जितने लोग आते हैं वो चाहे कुछ भी ना ले, लेकिन राम मंदिर मॉडल जरूर लेके जाते हैं। পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর মানুষজন আসছেন এই রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। বেলেঘাটা এবং দমদম থেকে এরা এসছেন। রাম মন্দিরের যে স্মারক স্মৃতি সেটা বিক্রি হচ্ছে এবং আমি কিনেছি কি রিং রাম মন্দিরের, সেটা রয়েছে এবং আরো নানান রকমের পতাকা রয়েছে, তার মধ্যে রাম মন্দির বলে লেখা আছে বা জয় শ্রীরাম বলে এরকম কিছু লেখা আছে। বদলে যাওয়া রামনগরী অযোধ্যায় গাইডের কাজ করছেন স্থানীয়দের কেউ কেউ। লোকাল দুটো ছেলে আমাদের গাইডে যখন এখানে দাঁড়ালো, তখন লোকাল দুটো ছেলে আমাদেরকে বললো এসে এই ব্যাপার, তো আমরা প্রথমবার চিনি না ব্যাপারটা, তাই আমরা গাইডের আশ্রয় নিলাম। তো উনি এই অবধি এলেন, আমাদেরকে মোটামুটি দেখালেন এই জায়গাটা, তো বন্ধ ছিল জায়গাটা, দেখতে পারিনি আমরা। মানে রাম মন্দিরকে কেন্দ্র করে একটা জীবিকার জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মনে হচ্ছে কোনো একটা জায়গা তৈরি হচ্ছে, জায়গাটা আগামী দিনে এটা থাকা মানুষের ঘোরাফেরার জায়গা, থাকা ভালো জায়গায় তৈরি হবে। राम मंदिर बनने के कारण थोड़ा और हम लोगों का बढ़ गया है। टूरिस्ट आते हैं, हम लोगों को गाइड करते हैं, यहाँ दिखाते हैं, उनको बताते हैं। राम जन्मभूमि है, हनुमानगढ़ी है, दशरथ महल है, कनक भवन है, सरयू नदी है। 1984 সালে অযোধ্যায় মন্দির তৈরির উদ্যোগ নিতে একটি কমিটি তৈরি হয়। এর 5 বছর পরে অর্থাৎ ইন্দিরা উত্তর জমানায় অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করে বিশ্ব হিন্দু পরিষদ। বিখ্যাত হয়ে উঠল মন্দির ওহি বানায়েঙ্গে স্লোগান। আর সেই সময় রাজনীতিটাকে নিজেদের উত্থানে কাজে লাগালেন বাজপেয়ী আদবানিরা। শুরু হলো রাম মন্দিরের নামে আন্দোলন। রাম রথযাত্রা শুরু করলেন লালকৃষ্ণ আদবানি। 9এর দশক থেকে রাজনীতির পরিসর অনেকটাই বদলে গেল। আদবানি রথে চড়ে রাম ও তাঁর নামাঙ্কিত মন্দির নির্মাণই হয়ে উঠল রাজনীতির নতুন বিষয়। এবার সেই রাম মন্দিরেরই উদ্বোধন হতে চলেছে। যত পিছিয়ে যাওয়া যায় সেইভাবেই আমাদের দেশের সরকার চলছে। কিভাবে দেশটা এগোবে এই মনোভাবে দেশের সরকার চলছে না। চললে প্রগ্রেসিভ মনোভাবে থাকতো, ভবিষ্যৎ কি হবে সেই মনোভাবে থাকতো, বরং দেশকে কত পিছনে নিয়ে যাওয়া যায় তার মতো কম্পিটিশনে বিজেপি নেতারা লেগেছে। এবং সেই কারণেই ধর্ম তো মানুষের বিশ্বাসের ব্যাপার, থাক না যার যার মনের মধ্যে ধর্ম, কিন্তু সেই ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করা, ক্ষমতার জন্য ব্যবহার করা, এটা কখনো সমর্থনযোগ্য নয়। রামকে ইলেকশন এজেন্ট হিসেবে ব্যবহার করে ভোটের মুখে যারা রাজনৈতিক ইভেন্টে পরিণত করতে চায়, আমরা এই দেখনাইতে বিশ্বাস করি না। এবং এই অযোধ্যার রাম মন্দিরের যতদিন ধরে চলছে, 90s কথাও যদি ধরা যায়, কর সেবা থেকে শুরু করে আদবানিজির রথযাত্রা, এর সঙ্গে অনেক রক্তের ইতিহাস রয়েছে। ফলে রাম মন্দিরের উদ্বোধনে থাকা মানেই হিন্দু। আর যারা আমরা সারা বছর পুজো আচ্ছা করি, যারা দুর্গোৎসব করি, মা কালী পুজো করি, রামের পুজো করি, তারা বিজেপির পলিটিক্যাল ইভেন্টে না থাকলে হিন্দু নয়, এই ন্যারেটিভটা ঠিক নয়। মমতা ব্যানার্জি আর তার দলকে লোক জালি হিন্দু বলে মনে করে। এই জালি হিন্দুরা যাই করুক, মমতা ব্যানার্জি বেনারসে গিয়ে বিধানসভা ভোটের আগে মাথায় চন্দন টন্দন মেখে দুধ ঢেলেছিলেন, কিন্তু 17টা সিটে 17টাই বিজেপি পেয়েছে।